নদীর গা ঘেঁষে সবুজ প্রকৃতির মাঝে খুব ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করেন আবুল খায়ের। দুই সন্তান স্ত্রীকে নিয়ে বছরের পর বছর এভাবে জনমানবহীন দুর্গম চরে বসবাস করে আসছে এই পরিবারটি। নিজের কোনো জায়গা না থাকায় পরের জমিতে ভাঙা একটি ঘর বানিয়ে কোনো রকম জীবনযাপন চালিয়ে আসছে এই মানুষগুলো। অভাব অনটন হতদরিদ্র পরিবারটি এক মুঠো খাবারের জন্য কতই না কষ্ট করতে হয়। টাকার জন্য ভালো একটি ঘর কিংবা একটু পানি খাওয়ার জন্য টিউবওয়েল না থাকায় প্রতিদিন এভাবে মেঘনা নদীর থেকে পানি এনে চলতে থাকে আবুল খায়েরের পরিবার। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ছোট্ট মেয়ে সুমাইয়া। কথা বলতে না পারা মেয়েটি দুর্গম এই চরে খেলার কোনো সাথী না থাকায় সবুজ প্রকৃতি আর বাবার সাথে খেলাধুলা করে দিন কাটে সুমাইয়ার। সুমাইয়ার বাবা আবুল খায়ের। অন্যের গরু লালন পালন করা এই পরিবারের মানুষের ভাগ্যটা এতটাই খারাপ, কিছুদিন আগে তাদের শেষ সম্বল গরুটি নিয়ে যায় ডাকাতেরা। গরু হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আবুল খায়েরের পরিবার। আজকে আমি এই অসহায় পরিবারের পাশাপাশি লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত দুর্গম চরমনি চরের মানুষের জীবনযাপনই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে অবশেষে সুমাইয়াদের বাসায় চলে এসেছি। এখন আমরা খাল পাড়ি দিয়ে যাব সুমাইয়াদের বাসায়। এই যে চলে আসলাম। দেখুন, আবারও দেখাই আপনাদেরকে, এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড় হচ্ছে তারা দরজার মতো ব্যবহার করে। এই যেরকম বাতাস যেন না আসে এর জন্য তারা এইভাবে যেভাবে দিয়ে রাখে। এই ঘরে ছোট্ট বাচ্চা আছে, বাতাস আসলে তার ঠান্ডা লাগবে। দেখুন এভাবেই থাকে। আর ওইটুকে কি বাতাস কোনো সময় আটকানো যায়? উপর দিয়ে ফাঁকা, এই যে উপর দিয়ে ফাঁকা, পাশ দিয়ে ফাঁকা। সুমাইয়াদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েছে সুমাইয়ার বাবা আর মা। মেঘনা নদীর তরতাজা পোয়া মাছ রান্না হচ্ছে আমাদের জন্য। কতদিন পর এমন আয়োজন হচ্ছে সুমাইয়াদের বাড়িতে তা হয়তোবা জানা নেই এই পরিবারটির। আসলে কিছু না থাকা মানুষদের ভেতরেও যে অনেক বড় মন থাকে এই পরিবারে এসে আমি বুঝতে পারলাম। রান্না করতে একটু সময় লাগবে, তাই তো আমরা বেরিয়ে পড়লাম চটটি ঘুরে দেখার জন্য। বন্ধুরা, এই যে দেখুন বেগুন বুনছে, কত সুন্দর বেগুন হইছে দেখতে পাচ্ছেন। বেগুন, পাশে মরিচও মাশাআল্লাহ ভালো ধরছে। দেখুন কত বড় বড় মরিচ ধরছে। এই চরে ফসল খুব ভালো হয়। এই যে কত মরিচ ধরছে। ওই যে ভাইয়েরা এখানে মরিচ উঠাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই। পানি থাকলে আমরা ধান চাষ করি, ফস ধান ফালাই আর কি, চাষ করে ধান ছিটে দিই। এটা যাদের জমি আছে তারা বাড়ি আপনার 3 কানি 4 কানি 5 কানি এরা একটা বাড়ি করছে, যাদের 2 কানি এরা একটা বাড়ি করছে, এই আর কি। নিজস্ব জায়গাতে ধরেন না আমরা কষায় রাখি, কট রাখি। আর যারা জমিওয়ালা এরা অনেক গৃহস্থ আসে না, তাইলে এরা নগদে লাগাই যা, এই আর কি। বন্ধুরা দেখুন কত বড় মরিচ ধরছে। এটি হচ্ছে হাইব্রিড মরিচ, যার কারণে এত বড় হয়েছে। তো যাই হোক, দেশি মরিচের মতো তো ঝাল হবে না নিশ্চয়ই। বন্ধুরা, আমরা এই চরমনি চরে আসছি। দেখুন মরিচ দিয়ে দিচ্ছে আমাদের। আমরা দুপুরে ভাত খাবো। আমি বলছিলাম যে 2-3টা মরিচ এই ক্ষেত থেকে নিয়ে যাই। ভাই কত মরিচ দিছে, বলছে যে আপনারা আসছেন বেশি করে নিয়ে যান, বাড়িতে নিতে পারবেন। আসলে এটি নেওয়া কিন্তু অনেক কষ্ট, কারণ আমরা যেহেতু ঢাকার থেকে আসছি। আসলে নেওয়া না নেওয়া সেটা বড় কথা না, মন দেখুন, এটাই হচ্ছে চরের মানুষের মন। অনেক কষ্ট, তাই এখানে বাস করে। মনে করেন যাদের জায়গায় বাসা নাই, গরিব, আমার মতো অসহায়, আমি প্রতিবন্ধী। এখন কি করব? ছেলেবেলে 5 জন 6 জন, একটা ছেলে মাত্র 2 বছরিয়া, 5টি মেয়ে, 3টি মেয়ে বিয়ে দিছি, আর আবার 2টা বাচ্চা। আর ছেলেটা একবার ছোট, একটা ছেলের আশা।
তো এখন আর জায়গা বাসা নাই, পরে জায়গায় থাকি। এখানকার মানুষ অনেক কষ্ট করে যে দুটো গরু হালে আয়ের জন্য, লাভের জন্য। আপনার টাকা আছে, আপনি কিনে দিয়েছেন, আমার কাছে বর্গা দিয়েছেন একটু লাভের জন্য। ওই গরুগুলো আনি রাখি, কদিন রাখলে সরাই আরও নৌকা ভরে নিয়ে যায়। আমার 11টা গরু নিয়েছে এক রাইতে ওই বাসার থেকে। এই যে গাছ দেখা যায়, ওই ছোটো একটা ছোটো গাছ, হ্যাঁ, এই জানাটা হেপিয়ারে, এটা হচ্ছে করলার দ্বারা, এটা হেপিয়ারে এই বাসার থেকে। একেবারে আমি পঙ্গু হয়ে গেছি, তারপর চলে গেছি, এখন কাজ করে খাই। কাঁদছে না, নিজে কাঁদছি না, কষ্ট করতেছি না। এখন বদলিয়ে দি খাই 500 টাকা বেতন। এগুলো এদিকে তো অনেক গৃহস্থী, এগুলো উড়ে যাবে, এগুলো উড়ে গেলে সারি বাড়ি ফালবো। আর বর্ষাকালে নিজেরা করতে এই বাঁধি ধরি খাবাই ছোটো মোটো করি, তারপর ফালি লাই লইছি, ডাকাতেরা নৌকা ভরি নিয়ে গেছে। করবো এখন, কি করব এখন? কি গাঙ্গা জাপ দিলে পাবো? কী করবো? আপনাকে বুঝে রাখছি দাদা, হালসি সরে নিয়ে গেছে। কাটি রয়েছে। আপনি তো একেবারে পঙ্গু হয়ে গেছেন। এখন আর গরু দেয় না কেউ আপনাকে? গৃহস্থ বলে আমরা বেশি গায়ে এলাই, এইটা বলে। বন্ধুরা, আমি এমন একটি দুর্গম চরে আসছি, আমার সাথে শফিকুল কাকা আছে। কথা বইলা কান্না করে দিছে। কেন কান্না করে দিছে জানেন? ওনার 11টা গরু এই চর থেকে রাতের বেলা চুরি করে নিয়ে গেছে ডাকাইতেরা। দেখুন, ওই কয়টা গরু কিন্তু তার জীবনের শেষ সম্বল ছিল। ওনার স্ত্রী পাগল হয়ে গেছিল সেই গরুর শোকে, উনিও গরুর শোকে পাথর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সাথে কথা বলতেছে, কান্না করে কথা বলতেছে। মানুষ যখন সারা জীবন কষ্ট করে, কষ্ট করার শেষ সময় আসে, সেই সময় যদি সেই সম্পদটুকু হারিয়ে যায়, তাহলে মানুষ কেমন হতে পারে অবশ্যই বুঝতে পারছেন। আসলে এই মানুষদের সাথে আমি কথা বলতেছি, আবেগ দিয়ে তারা কথা বলতেছে। দেখুন চোখের সামনে কিভাবে নিঃস্ব হয়ে গেল তারা। গরিব মানুষ বেশি বসবাস করে, গরিব মানুষ এখানে আসে না, সেটা তো আমগরে বদলি রাখে। বুঝলেন, এরা তো থাকে মুছে, চোখে খাম করে, মুখে খাম করে। হ্যাঁ, তো গরু কোতান হাইলে তো সব সরে রাইতে লই যায়, হিডিয়াডি রাইতেলি। আর তো ক্ষতি হয়েছে, এতে হালো বছর কষ্ট করে হাইলছে, অন্তর হাইলে গেছে। আর দু চারিয়ে নিছে, তার দিছে 10-12 দণ্ডা আমরা কিনি বাগা দিছে না, আড়াই তখন হয়ে গেল গেছে। ওই কজন আমরা হয়েছে আসছেন আমরা কিনতাম বলি, যে বাগা চান্দি হালি গাড়ি কষ্ট। আমরা ফরিক মানুষ আমরা কি করে খাইব, কাজ গরু মুখে খাই, আর হাইলে গরু হালি হ্যাঁ লই যায় সরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জোয়ারের পানি আসতেছে। এই যে কিছুক্ষণ আগে এই দিক দিয়ে শুকনা ছিল, এখন পানি আসতেছে, জোয়ারের পানি এই যে এইভাবেই আসতেছে। এখন আর এটি শুকনা থাকবে না, ভরে যাবে। এই হচ্ছে মেঘনার পাড়ের মানুষের জীবন। সকালে একরকম, বিকেলে আর এক রকম। বন্ধুরা যেতে যেতে দেখুন এগুলা কি দেখতে পাচ্ছি, এটা খিরাই, শশার মতো। কত বড়, আসলে এত বড় খিরাই আমি কিন্তু দেখি নাই। এটা খিরাই, কিন্তু আমি আমার এত বয়স হয়েছে প্রায় 85, আমি এত বড় এই জিনিস দেখি নাই, এত বড় এই প্রথম চরের পয়সা পাইলাম। এই এত আমি খুব খুশি, রোজার মধ্যে যে পাইতাম তাহলে এর একটা কিনতাম, যত দামি হোক। তো খাওয়ার মতো নাই, এগুলো সব বয়স শেষ। তো তবে চেষ্টা করবো আমি কয়েকটা বিচি নেওয়ার জন্য এটার থেকে। এটা হবে আমাদের ওইখানে? হ্যাঁ হবে, হ্যাঁ এটা ছাদও হবে। তাই? হ্যাঁ, গরুর কোলা আছে না, গরুর বড় গরু কোলা করে, ওই কোলার মধ্যে মাটি সংগ্রহ করে এটা চারা করতে হবে। হ্যাঁ নিব তো, এই যে এখানে আছে, এই বাড়িতে আছে, আমি চাইছি, ওরা শুকাই রাখছে, দিবে বলছে।
আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের এখানে রাখছে, এই জন্য আমরা আসি। এমনকি আমাদের আল্লাহ বানিয়েছে গরিব, এই কারণে আমরা গরিব হিসেবে এখানে রাখছি। আমাদের কোনো জায়গা নেই, জমি নেই, সম্পদ নাই, এই কারণে আমরা এখানে আসি। আল্লাহ পাক রব্বিল আলামিন যেদিন আমাদের একটু এক করে জমি দিব, সেদিন আমরা এখান থেকে চলে যাব। এই আর যাই একটু আসিল, আমার গরুগুলা আসলে 3টা গরু আসিল, 4টা গরু আসিল। একটা গরু এরপরে রাখি থুই, এরপরে 3টা দুধের বাচ্চা থুই এই গরুগুলা নিয়ে গেছে মতনে আমাকে যখন আসছে তখন আমাকে খেতা মুরুগ দিয়া বলে, খেতা আমরা বলি খেতা, আর কয়েকজন বলে কাঁথা, খেতা মুরুগ দিয়ে আমার যাইতে সারফার জন্য ধরে রাখছে মতনে। এরপরে এই গরুগুলো লেগে গেছে। আমি অনেক কষ্ট পাইছি, এই গরু অনেক ঝড় আসিল, বৃষ্টি আসিল, এই কারণে আমি এই বৃষ্টির ভিতরে আমি এই গরুগুলো রাখছি। আমার স্বামী তখন আসিল না, উনি বাজারে চলে গেছে বাজার করতে গেছে। ঘরের ভিতরে কোনো 1 ফোঁটা চাল নাই, 1 ফোঁটা বাজার নাই, কোনো কিছু বলতে কিছু নেই। আমার এই দুধের শিশু আমার আসিল, লগে না খাই আসলাম। সেদিন আমি এই অবস্থার ভিতরে আসিলাম। আমার স্বামী গেছে বাজারে গেছে মতনে, এই বাজার করতে গেছে। আমি গরুগুলা ঝড় বৃষ্টি আসলো সেদিন, এই বৃষ্টির ভিতরে আমি এই গরুগুলা বাঁধি এরপরে অনেক কাফে আমি থরালে কাফে শীতে, এরপরে খেতা মুরুগ দিয়া আমি শুয়ে আসছিলাম মতন আমার শোনের ভিতরে যাইতে ধরে রাখছে, খেতে দিয়ে ধরে রাখছে মতন আমার 3টা গরু দুধের বাচ্চা ধুইয়া তেহর লিয়ে গেছে। আমি অনেক কান্দাকারি করছি ওর কাছে, কিন্তু ওরা আমার এই গরুগুলা দেয় নাই, লিয়ে গেছে। কিন্তু আমি অনেক কষ্ট করে এই গরুগুলো আমি পালছি। আমার একটা বাচ্চা কথা বলতে পারে না, বলছি আমি এই গরুগুলো একটা গরু পেয়েছা আমার জিয়ারে আমি দেখামু কিন্তু আমি পারি নাই ডাক্তার ডাকাইতে আমার বান্দা এবারে গরুগুলো আমার লেগে গেছে। আমি অনেক কষ্ট পাইছি, কিন্তু আমি এখন এই কষ্টের ভিতরে আসি, আমি পারি নাই কিছু করতে। অন্তকে এই গরুগুলা আমি দুধ খাওয়া থেকে পালতে আসি। এই গরুগুলো আমি 3টা বাচ্চা এই ধরতে গেলা আমার তখন আমি গর্ভ অবস্থায় আসছিলাম। আমার কি গর্ভ অবস্থা আমাকে খেতা মুরুগ দিয়ে যাইতে ধরে রাখছে। এরপর আমি বাইরে কইছি কই ভাই আমার খেতা মুরুগ দিয়ে যাইতে ধরে রাখ না, আমি দম বন্ধ হয়ে গিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তুই মরে রা আমি গরুগুলো নিতে আসি, আমি গরু লিয়ে এলাম। ভাই আমি তো বলছি আমার তো আটকে আই, ওরা বলে কি তুই মরি যা, আমরা গরু নিতে আইসি, আমরা গরু নিয়ে যাই। তোর স্বামী কোথায়? আমি কি আমার স্বামী বাড়িতে নাই। ওরা বলছে কি বাড়িতে নাই, তাহলে গরুগুলো সবগুলো নেই। আমি যত না হাত পায়ে ধরি কান্দাকারি করি, কিন্তু আমার সারে না, ওরা গরু লিয়ে গেছে। তো যখন গরু লিয়ে গেছে মতন আর সবগুলো ঘর থেকে বাইরে গেছে মতন আমি যা সারে তার শিকুর দিছে মতন গরু একটা থুয়ে গেছে। এখন তো একজন মানুষ হয়ে গেছে আমার বলো। সুমাইয়ার তো কথা বলতে পারে না, ওর কি চিকিৎসার ব্যাপারে কোনো কিছু চেষ্টা করছেন? না, চিকিৎসার ব্যাপারে এখনো কোনো কিছু করতে পারি না, কিন্তু আমার গরুগুলো নিয়ে গেছে। আমি তখন অসুয়া করতে আসিলাম। আমার ঘরের ভিতরে বাজার আসলো, 1 পোষাইল আসলো না। আমার স্বামী ধরতে গেলা কোনো কাম নাই, কাজ নাই। তখন পানিতে কিভাবে কাজ করব, পানিতে কোনো কাজ চলে না। তখন পরে কত না খাই আসিলাম আমরা ধরতে গেলে। 1 সপ্তাহের বাজার আমরা 20 দিন 30 দিন 1 মাস পর্যন্ত আমরা খাইছি। এবার কিভাবে খাইছি এবার আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের জানে, আর কেউ জানে না। ভাই বাচ্চাটা এসম ওর মায়ের গর্ভ ছিল, তো আমাদের বাজার আসলো না, মানে ওই টাইমে বৃষ্টি আসছিল, পুরো বর্ষা তো বৃষ্টি আসছিল, এমনকি বাতাস আসছিল, কোনো নৌকা বাজারে যাইতে আসে না। নৌকা এই নদীটা পাড়ি দিয়া তো আমরা বাজারও যাইতে পারিনি। আমাকে প্রায় 2 দিন 3 দিন তো আমরা না খাওয়া অবস্থায় আসছিলাম। কেন বাজারও যাইতে পারিনি, বাজারও করতে পারিনি, আমরা না খাওয়ার অবস্থায় আসছিলাম। এরপরে হঠাৎ একদিন বৃষ্টি একটু কমতির দিকে আছে মতন ট্রলার আইছে, আমি বাজারে চলে গেছি। তো বাজারে চলে গেছি সন্ধ্যা 6টায়। আমি 9টা বাজনে বাজার করে আবার রিটার্ন আয় পর মেডেল কি আমার খেয়াল। এর ভিতরে 8টা কিংবা 8:30, 9টা তো বাজে নয়। এর ভিতরে আমার ওয়াইফকে এই গরু একা পায়া বাইন্দা গলা ভিতরে চাপ দিয়া এরপরে গরুগুলা নিয়ে গেছে। আমি 9টা 9:30 বাজনে আইছি, আয়া দেখি আমার ওয়াইফ কান্দাকাটি করতে আছে, আমার গরুগুলা সব নিয়ে গেছে গো ভাই। ভাইয়ের বাদে অনেক ঠকাইছি ভাই, আর পাইনি গরু।
তো কি করবো টাকা ভাই গরু পাই নই নিয়ে গেছি। তো আমি এইটুই ভাই বলতে চাই যেন আমার একটা মেয়ে অসুস্থ অবস্থায় অনেক, কেন ছেলে হইলে একটা কথা ছিল, ওই যে মেয়ে ঠিকমতো কথা বলতে পারে না, এরপরও আমার উপরে এরকম আমি এই বাদে আছি, আল্লাহ আমার রাখছে, কত কষ্টে থাকি, এরপরও আমার এইভাবে সব নিয়ে গেল গা। জানি না ভাই কেন ওই কামটা আমারে করছে, আমি খুব অসহায় আছি এখন ভাই। আর কি করে বসে আমি দেখেন না আমার অবস্থাটা, আমি এই ছেলে নিয়ে এই মেয়ে নিয়েই যে এত বড় ঠান্ডা গেছে শীতকাল, এই ঘরের বেড়া নাই কোরআন নাই এখন ঘর নাই, এই ছেলে নিয়ে আমি কীভাবে থাকতে পারি? এবার আমাদের ওই ইয়ে করে দেখতে পারেন যে এইভাবে এই পরিবারটা কীভাবে থাকতে পারে। আজকে আমগো অবস্থা হইলে একটা ঠিক আছে, আজকে এই যে ছেলেটা আর মেয়েটা এত ছোটো মানুষ এখন নিয়ে ঠান্ডার ভিতরে খুব কষ্টে রয়েছি ভাই। এই ভাই এখন আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। বন্ধুরা, আমি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনি চরে আসছি। 1 থেকে 1.5 বছর আগে আমি আবারও এসেছিলাম এই সুমাইয়াদের বাসায়, এবং অনেকে আমাকে বলছেন সেই সুমাইয়াদের বাসায় আবার যাওয়ার জন্য। আপনাদের কথায় আমি আবার চলে এসেছি সুমাইয়াদের বাসায়। আপনারা জানতে চাইছেন সুমাইয়ার কি অবস্থা এবং ওদের পরিবারের কি অবস্থা, সেই জন্য আমি আবার চলে এসেছি। এবং এখানে এসে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে একটি কথা শুনে অরমার, সেটি হচ্ছে আজ থেকে 7 মাস আগে ওদের 4টি গরু ছিল, যে গরু ওদের ভবিষ্যৎ ছিল, তাকে মেরে সেই 4টা গরু নেব। যদিও সে ভাগ্যক্রমে বেঁচে গেছে, বেঁচে গেলে কি হবে, তাদের ভবিষ্যৎ কিন্তু সেই 4টা গরুই ছিল। গরু গেছে, ওদের ভবিষ্যৎ গেছে। বন্ধুরা, আমি আসছি, আমি ওদেরকে একটু সহযোগিতা করব, পাশাপাশি আপনারা ইচ্ছা করলেও এই অসহায় পরিবারদের সহযোগিতা করতে পারেন। আমি ওদের নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন দিয়ে যোগাযোগ করলে ওদেরকে পেয়ে যাবেন। এই নাম্বারটা ওর বাবার কাছে থাকে, 018346269337। এই নাম্বারে যোগাযোগ করলে ওদেরকে পেয়ে যাবেন এবং ওদেরকে সহযোগিতা করতে পারবেন। বন্ধুরা, আজকে আপনাদের মানুষের জীবন দেখাবো। এই যে নদীর থেকে পানি নিয়ে আসতেছে, দেখুন টিউবওয়েল থেকে এরকম পানি আনা যায় না, কত পাহাড়ের মতো উঁচা জায়গায় থেকে পানি নিয়ে আসলো। এই পানি দিয়েই তারা খাবে, হাত মুখ ধুবে, সম্পূর্ণ কাজ করবে। এখানে টিউবওয়েল নাই, ওরা কিন্তু একটা টিউবওয়েল গাড়তে পারতেছে না টাকার অভাবে। দেখুন মানুষের কষ্ট, আসলে এই কষ্টর কাছে জীবনের সব কিছুই হেরে যাবে। পানি আনছি ভাই, এই পানি খাওয়া দাওয়া করবো, এমনকি হাত মুখ ধুইব, মানে অনেক পদে পানি ব্যবহার করবো ভাই। টিউবওয়েল করবো, টিউবওয়েল মতন গাড়ার মতন শক্তি আমাদের নাই। মানে টিউবওয়েল করবেন, ওই টাকা নাই, ওই টাকা নাই ভাই। প্রতিদিন এইভাবে পানি আনা যায়? জি ভাই, অনেক কী করতে হইব, পানি না খাইতে হইব, তো জীবন বাঁচাইতে হইব। বন্ধুরা, আমরা সুমাইয়াদের ঘরে খাওয়ার জন্য বসছি। ভাই ভাবি আমাকে না খেয়ে যেতে দেবে না। দেখুন কোন ঘরে খাচ্ছি, এই যে দেখুন চতুর্দিকেই ফাঁকা জায়গা। এই যে ভাবি, এটা কি ভাবি? খুব সুন্দর, এটা শাক, লাউ শাক। লাউ শাক, এটা পোয়া মাছ, এটা মিষ্টি লাউ, আর এটা বাগুন ভাজি। আসলে চরের খাবার নিশ্চয়ই ভালো হবে। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন চাউল, এটা কি চাউল? ঘরের চাউল, মোটা অবশ্য। এটা চাউলের নাম কি? এটা চাইল ওই আমাদের এক ভাই চরে গৃষ্টি করছে, আমাদের 2 মণ দান দিয়ে গেছে, আমরা ওই 2 মণ দান দিয়া চাল করে লিছি। বন্ধুরা, সুমাইয়াদের ঘরে যে চাউলের ভাত খাচ্ছি, আমি জানি না এটা আসলে কিসের চাউল। এই ভাত কিন্তু মিষ্টি লাগতেছে, চাউলটা এতটাই ইন্টারেস্টিং যে খাচ্ছি, মানে তৃপ্তি ভরে খাচ্ছি। আমি কিন্তু ওই যে লাউ শাক দেখাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা, অনেক টেস্ট হয়েছে, বিশেষ করে চাউলের জন্য। এরকম চাউলের ভাত আমি মনে হয় আমি কখনো খাইনি। আমার সাথে এই যে কপিল কাকা আসছে বয়স্ক, উনি খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। যে রয়েছে কাকা, কেমন চাউল? অনেক অনেক ভালো চাউলটা, অনেক ভালো, ক্ষেতের ধানের তো অনেক মজা, ভাতটা মিষ্টি। লাউ শাক তো আমি এরকম লাউ শাক জীবনও খাইনি, এত মজা। হ্যাঁ, মাছ তো আর বলাই যায় না, সাগরের সামনে সাগর, এখানে মাছ ধরে আনছে, ওই মাছই আমাদের জন্য পাকাইছে, বোনা করছে, শুধু বোনা আর কিছু। মজা হয়েছে। হ্যাঁ, বেগুন বোনা আছে, তারপরে মিষ্টি কুমড়া
এটা আমরা বলি চরচরি, এই দেশে বোনা মিষ্টি কুমড়। বন্ধুরা পেট ভরে খেলাম সুমাইয়াদের ঘরে। আসলে এরকম ভাঙা চূড়া ঘরে এত ইন্টারেস্টিং খাবার খাবো মানে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আসলে আমরা অনেক সময় মাংস মাছ না হলে খেতে চাই না, আর এইখানে যে যা রান্না করছে সবই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সুমন? সবই খাঁটি, একদম আমরা খাঁটি শাক খেলাম, তারপরে সামুদ্রিক মাছ খেলাম, তারপরে বেগুন ভাজি, ভর্তা, অনেক মজা করে খেলাম চরে। এই যে দেখতে পাচ্ছেন নদী, মেঘনা নদী, সমুদ্রের খুব কাছাকাছি, যার কারণে জোয়ার ভাটা হয়। এই নদীরই মাছ খেলাম, পোয়া মাছ, শাক এবং লাউ ভাজি। ভাবি কত সুন্দর করে আমাদের জন্য আয়োজন করছে। যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা হয়তোবা এই ভিডিও এখানেই আমরা শেষ করব। সারাদিন দুর্গমী চরে এবং সুমাইয়াদের বাড়ি ঘুরে এবার আমাদের যাওয়ার পালা। বন্ধুরা আজকে সারাদিন সুমাইয়াদের বাড়িতে ঘুরছি, চরমনি চর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে চলে যাচ্ছি আমরা, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তাই তো সুমাইয়া এসেছে আমাদের বিদায় দেওয়ার জন্য। বন্ধুরা সুমাইয়া কান্না করতেছে, আমাদের সাথে যাইতে চাইতেছে। সুমাইয়া বাসায় যাও, যাও যাও, বাসায় যাও।